সুনামি বা ঝড় অত্যন্ত গতিতে হলে সবকিছু তছনছ করে দিয়ে যায়। তৃণমূলই করে আগে নন্দীগ্রামে খেলা হবে, এটা তো ভয়ঙ্কর এক রকমের বলতে পারি হুঁশিয়ারি দিচ্ছেন ভোটের আগে। অঙ্ক কষা আছে তার সঙ্গে একটা বিরাট রফা হয়েছে তৃণমূলের, তাদের সম্পর্কে আপনি অনেক গোপন তথ্য জানেন। লোকসেরিং এর নেপথ্যে মানে কি ঘটনা ঘটেছে? মিথ্যা মামলায় নন্দীগ্রামবাসীর অধিকাংশ মানুষ জর্জরিত। ভোটার ধরে ধরে যদি একটা করে সেন্ট্রাল ফোর্স দেয় 100% আমি জিতব। বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম এক অন্যতম নাম, আর সেই নন্দীগ্রামে ঝড় তুলছেন একজন। আচমকা তাকে বহুদিন দেখা গেল কি দেখা গেল না, ঠিক তার মধ্যেই সুনামির মতো উত্থান হলো একজন মানুষের। তিনি আর কেউ নন, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আজকের এই সাক্ষাৎকার পর্বে আমার অতিথি পবিত্র কর। অনেকেই বলেন যে সুনামি বা ঝড় অত্যন্ত গতিতে হলে সবকিছু তছনছ করে দিয়ে যায়। কি এমন হলো, মানে আপনি বোধহয় প্রথম সেরকম তৃণমূল প্রার্থী যিনি সকাল 11টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে একটি ছবি তুললেন, তারপরে দেখা গেল সেই লিস্টে আপনাকে নন্দীগ্রামের প্রার্থী বানানো হলো, যে আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং লড়েছিলেন গত বিধানসভা নির্বাচনে। এই উত্থান, এই নেপথ্যে কিভাবে সম্ভব হলো এই বিষয়টি? দল খুব অল্প সময়ের মধ্যে আমাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা করে দিয়েছে, এর জন্য দলের প্রতি আমি কৃতজ্ঞ। এই যে বিষয়টি, মানে কেন আচমকা আপনি বিজেপি করছিলেন, বিজেপির নেতা ছিলেন, সেখান থেকে আচমকা কেন তৃণমূলেই চলে গেলেন? মানে কেন তৃণমূলে যাওয়া এবং টিকিট নেওয়া নন্দীগ্রামের মতো কঠিন আসনে? আচমকা নয়, আমি তৃণমূলই করতাম আগে। জানি 2020 সালে আপনি আগে। যোগ দেন, শুভেন্দু অধিকারীর আগেই যোগ দেন হ্যাঁ, বিজেপিতে। অতএব আবার আমি পুনরায় আমার বাড়িতে চলে আসছি। বর্তমান প্রেক্ষাপটে নন্দীগ্রাম বিধানসভার মধ্যে যে বিজেপির ছোট মাঝারি যে সমস্ত লিডাররা আছে তাদের মুখের ভাষা চয়ন এবং যে সমস্ত কুরুচিকর মন্তব্য, সেটা আমাকে আঘাত করছে। কারণ মায়েরা বোনেরা চোখের জল ফেলাচ্ছে, তার কোনো প্রতিকার ওখানে নেই। এবং দলীয় কাজের মানুষ যারা, তারা সুযোগ না পেয়ে অকাজের মানুষরা বড় বড় কথা বলে সুযোগ পাচ্ছে। তারপরে আর একদিকে উন্নয়ন, একদিকে বঞ্চনা। মানবিক মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেখানে আমরা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করার একটা পথ আছে, আর অপরদিকে কেন্দ্রীয় বঞ্চনা। যতগুলো স্কিমের নাম বা যোজনার নাম ঘোষণা করেছে, কোনোটাই বাস্তবায়ন হয়নি। অর্থাৎ সাধারণ মানুষের জন্য আমাদের রাজনীতি করা, রাষ্ট্রহিতের কাজ করার জন্য, মানবহিতের কাজ করার জন্য আমরা রাজনীতি করি। সে জায়গায় এই কাজ করতে গেলে আমাদের যদি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে না পৌঁছতে পারি, তাহলে এরকম রাজনীতি আমরা করব কেন? এর ফলে আমি ভাবলাম যে না, আমার বাড়ি আমাকে আবার ফিরে যেতে হবে। আপনি 2020 সালে শুভেন্দু অধিকারীর আগে বিজেপি তে আসেন এবং আপনি তৃণমূল করতেন। বয়াল এই সমস্ত এলাকায় আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, এখন আপনার স্ত্রী প্রধান। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকা, বরাবর নেতৃত্বের স্থানে একটি জায়গা, পবিত্রকর শান্ত শিষ্ট সভ্য মানুষ, কিন্তু কোথাও গিয়ে ধীরে সুস্থে কথা বলেন, কিন্তু পলিটিক্সটা খুব ভালো বোঝেন, সংগঠন বোঝেন। এই নন্দীগ্রামে আপনার আচমকা তৃণমূল প্রার্থী হয়ে যাওয়া, কেন আপনি মনে করছেন যে আপনি তৃণমূল প্রার্থী হলে নন্দীগ্রামকে তৃণমূলে জয় দেখাতে পারবেন, মানে তৃণমূলে জয়ী হবেন? কারণ শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন তিনি বিপুল ভোটে জিতবেন এলাকাতে। খুব বেশি দিন তো বাকি নেই। আপনারা 4 তারিখেই পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে সমস্ত চিত্র। ভোটের দিনই 80% চিত্র ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পাবেন। 100% আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমরা প্রত্যাশা করছি 30,000-এর মার্জিন, কিন্তু 30,000 নয়। আমরা এখন যা দিনের পর দিন এগো চলছে, তাতে আমরা প্রতিনিয়ত আমাদের এই ব্যবধান বাড়তে থাকছে। তৃণমূলের একটা জনপ্রিয় স্লোগান আছে, খেলা হবে বলা হয়, তাহলে বলছি নন্দীগ্রামে খেলা হবে? 100%। কিরকম খেলা হবে? আচমকা মানুষ দেখছেন না, প্রতি মুহূর্তে সাধারণ মানুষরাই যোগদান করতেছে। যারা তার কিছুদিন আগে বিজেপির পতাকা নিচে ছিল, তারা সবই আমার সঙ্গে চলে আসতেছে। মানুষ চাইছে পরিবর্তন, নন্দীগ্রামে মুক্তি চাইছে, নন্দীগ্রামের মানুষ শান্তি চায়। এটা বিস্ফোরক বলছেন পবিত্রবাবু আপনি, যে নন্দীগ্রামের মানুষ শান্তি চায়। তাহলে 2021 সাল থেকে এখানকার বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাহলে আপনি বলছেন যে নন্দীগ্রামের মানুষের শান্তি ছিল না? মানে আপনি বলছেন মা বোনেদের বঞ্চনা, মানে কেন এরকম বলছেন? মানে আপনার দলেরই তো নেতা ছিলেন তিনি, আপনার প্রাক্তন দলের। শুনুন, উনি রাজ্য রাজনীতি, কেন্দ্র রাজনীতি করে। আমি নন্দীগ্রামের মাটিটা ভালো বুঝি। অলিতে গলিতে প্রতিটা পরিবার আমার আত্মীয় পরিজন বন্ধু। অতএব
আমার রাজনীতি করতে কোনো অসুবিধা নেই, এবং আমার প্যারালাল আমার সংগঠনও আছে, নিজস্ব সংগঠন ছিল, এখনও আছে। সেই সংগঠনের দ্বারাই আমি জানি ওনাকে কখন কি উত্তর দিতে হবে এবং কি করতে হবে। এটা তো ভয়ঙ্কর এক রকমের বলতে পারি হুঁশিয়ারি দিচ্ছেন ভোটের আগে, যে আপনি আপনার প্রতিপক্ষ যিনি তার লু ফোর্স, অর্থাৎ তার কোথায় কোথায় দুর্বলতা, এগুলো সব আপনি জানেন, মানে সাংগঠনিকভাবে জানেন, এবং আপনি তাকে মাত করতে পারবেন ভোটে, মানে এরকম অ্যাসিওর করছেন, বলছেন 100% আমি বারবার বলতেছি, 2000 নয়, 5000 নয়, 10,000 নয়, 30,000-এর ঊর্ধ্বে আমরা জয়লাভ করব। একেবারে অঙ্ক কষা আছে আমাদের, একবার ছবির মধ্যে। একই দল, শুভেন্দু অধিকারী 2 আসনেরই প্রতিপক্ষ, আপনারা প্রতিপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ। এই বিষয়টা কিভাবে এনজয় করছেন, নাকি খানিকটা কঠিন লড়াই, নাকি নন্দীগ্রামে একটু চাপে পড়ছেন আপনি, মানে শুনুন, কোনোভাবে? একেবারে মিলিয়ে দেবেন না যে জননেত্রী উনি অনেক উচ্চ মার্গের, ঠিক, উনি প্রণম্য, ওনার সঙ্গে আমার তুলনা করা ঠিক নয়। কিন্তু আমি শুধু খালি বারবারই বলতেছি, উনি বিরোধী দলনেতা যিনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, এনারা অনেক বড় এরিয়া নিয়ে রাজনীতি করে। আর আমার বারবার বলতেছি, আমরা কেবলমাত্র নন্দীগ্রাম বিধানসভার মধ্যে সীমাবদ্ধ রাজনীতি করি, কিন্তু আমার অলিটা গলিটা মানুষটা সমস্ত কিছু আত্মীয় পরিজন সব বন্ধু বান্ধব সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক, স্বচ্ছতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি জীবন কাটাই, এটা এলাকার মানুষজন জানে। তার ফলে আমি এবং আমার প্যারালাল একটা সংগঠন আছে, যে সংগঠনের দ্বারায় ওনার পরাজয় নিশ্চিত। আপনি মজবুত সাংগঠনিকভাবে। এই বোয়াল 1, বোয়াল 2 থেকে শুরু করে রেয়াপাড়া বাদে অধিকাংশ জায়গাতে বিজেপি একটা সময় শক্তিশালী হয়েছিল 2020-21-এর পর থেকে। তার জন্য অনেকটা বলা হয় যে আপনি কারিগর, কারণ 2021-এ শুভেন্দু অধিকারী যে কম ভোটে জেতা, এর পেছনে আপনার হাত রয়েছে, লোকসভাতেও আপনার হাত রয়েছে। এই যে পুরো একটা বিজেপিকে ধাক্কা দেওয়া, এটা আচমকা কি আপনার মনে হলো কেন? যেদিনকার প্রার্থী তালিকায় তৃণমূলের ঘোষণা হচ্ছে, সেদিনই কেন মনে হলো আমি কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেবো, আমি প্রার্থী হবো, আমি সত্যি সত্যি বিজেপিতে আর থাকবো না? সত্য কথা বললে ভালোবাসি, বলতে ভালোবাসি। কখনো কখনো মনে করেছি যে ওই সংসারে আমার থাকা ঠিক হচ্ছে না, কারণ যে কুরুচিকর মন্তব্য কিংবা কোনো রকমভাবে একেবারে সামাজিক বিচ্ছেদের পরিবেশ তৈরি করা, এটা আমার পক্ষে খুব কষ্টদায়ক হয়ে ওঠে। এর ফলে আমি চাইছিলাম অবসর নিতে রাজনীতি থেকে। আচ্ছা, এটাই ছিল আমার মেন উদ্দেশ্য। এই বয়সে অবসর? হ্যাঁ, আমি তো যে একেবারে আমার ফ্যামিলি সবাই রাজনীতি করতো, রাজনীতি পরিবার তা নয়, আমরা তো সাধারণ পরিবার থেকে উঠে আসা। সে জায়গায় রাজনীতিটা আমাদেরকে আবেগ ছিল, ভালোবাসা ছিল, রাষ্ট্র এবং মানুষের কিছু কাজ করব, এরকম প্রত্যাশা নিয়ে এগিয়েছি। যতটুকু সময় পেরেছি রাজনীতিতে পূর্ণাঙ্গ সময় দিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি, এবং সে জায়গায় আমরা সাধারণ মানুষের ভালোবাসাও পেয়েছি। কিন্তু ওই বাড়িতে ঢুকে দেখলাম যে ওখানে যেভাবে সামাজিক বিচ্ছেদ, বিভাজন এবং সর্বোপরি কুরুচিকর কথাবার্তা, এটাই আমাকে খুব যন্ত্রণা এবং পীড়া দিচ্ছে। ফলে আমি দেখলাম যে রাজনীতি থেকে অবসর নেওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু দেখলাম আমার প্রত্যাশা ছিল না, কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যেই একটা যোগসাজশ হলো। ওনারা আমাকে আমন্ত্রণ করলেন, আহ্বান করলেন, আমি হাত বাড়িয়ে দিলাম। তার ফলে আমার পুনরায় আবার লড়াইয়ের মাঠে নামা। আপনার বিরোধী যারা রয়েছেন, মানে এখন বিরোধী বিজেপি, তাদের কেউ কেউ দাবি করছেন যে আপনার এসব কিচ্ছু না, আসলে আপনি এমএলএ হতে চান, এবং আপনার সঙ্গে একটা বিরাট রফা হয়েছে তৃণমূলেতে, আচমকা আপনি বিজেপির এরকম করে বিজেপি ছাড়ছেন। এটা কতটা সত্যি? মানে এই জল্পনা, এই গুজব কি পুরোটাই মিথ্যে বলছেন? একেবারে সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, কারণ কোনো রফার নয়, রফা একটাই, আমাদের বাংলার ভবিষ্যৎ। উনি বলেছে একটাই রফা, সে রফাটা হচ্ছে মানুষের কাজ করার প্রতিশ্রুতি। উনি দিয়েছে যে সম্পূর্ণরূপে তোমাকে স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা দেওয়া হবে, তুমি নন্দীগ্রামটা সাজিয়ে দাও। কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন, সেখানে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে যতটা না সাংগঠনিকভাবে লোকজন লড়ছেন, একটা ভয়ও কাজ করছে বিভিন্ন আপনার বিরোধীদের মধ্যে, যে আপনি শুভেন্দু অধিকারীর যে টিম রয়েছে যারা, তাদের সম্পর্কে আপনি অনেক গোপন তথ্য জানেন। আপনি কি আকার ইঙ্গিত এরকম কিছু বারবার কোনো সভা কর্মী সবাইকে বলার চেষ্টা করছেন যে আপনি যা জানেন কিছু নেপথ্যের কিছু কাহিনী, যেগুলো ফাঁস করে দেবেন? গোপনের কিছু নেই। ওনার
ডান পাশে বাম পাশে সামনে পিছনে যারাই আছে তার অধিকাংশই আমার। মানে ওনার হয়ে কাজ করছে, ভোটে আপনার আপনার লাভ হবে। ওই ভোটের দিনই বুঝতে পারবে। মানে আরেকবার একটু ক্লিয়ার করে বলুন বিষয়টা কি। মানে ওনার ডান পাশে বা পাশে, ধরুন আমার ডান হাত বা হাত সামনে পিছনে সব দিকে যারা ঘুরছেন ওনার সঙ্গে, তারা কাজ করবেন পবিত্র করেন। 100% ভালোবাসা। কেন এত কনফিডেন্ট কেন আপনি? কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। আমাকে মানুষ ভালোবাসে, আমি সম্পূর্ণ রূপে মানব সেবার জন্য যতটুকু কাজ আজ পর্যন্ত করেছি তার মধ্যে কোনো রকম কোনো কৌশল আমার নেই, ধান্দা নেই। এটা সাধারণ মানুষ সবাই জানে। যদি আপনার মনে হয় যে এই যে ভোটে এবার আপনি অন্য দলে রয়েছেন, আপনার কি কোথাও কি আশঙ্কা কাজ করছে যে ভোটের আগের মুহূর্তে কোনো খুনোখুনি রাজনীতি, রক্তের রাজনীতি করা হতে পারে আবার? এটা নন্দীগ্রামবাসীর কাছে করজোরে অনুরোধ করব, কে কোন রাজনীতি করে জানার নেই, কি করবে জানার দরকার নেই। সবাই নন্দীগ্রাম বিধানসভার সমস্ত মানুষকে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে, রাজনৈতিক যে যার স্বাধীনতা রেখে, সুসম্পর্ক বজায় রেখে নিরাপদভাবে নন্দীগ্রামের বিধানসভার মানুষরা যেন নির্বাচন বৈতরণী পারাতে পারে। কোনো চক্রান্ত থাকতে পারে যে ভোটের আগে কোনো খুনোখুনি রক্তের রাজনীতি হতে পারে? আমি ওই চক্রান্ত বিরুদ্ধে, যদি কেউ চক্রান্ত করে থাকে, কোনো প্রলোভনে পা দেয়, সব কিছুর বিরুদ্ধে আমি সচেষ্ট হব। কোনো রকম কোনো আমার জায়গা থেকে, আমার দলের তরফ থেকে এরকম কোনো বার্তা নেই এবং আমাদের কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল কর্মসূচি নেওয়ার কোনো রকম কোনো মানসিকতা নেই। কিন্তু বিরোধী দল কি করবে তাদের ইচ্ছা, তারা যেরকম করবে তার প্রত্যুত্তর পাবে কি? যদি শুনুন, আমি লড়াইয়ের মাঠে নেমেছি, আমি নিশ্চয়ই কেউ বুলেট ছুড়লে আমি ফুল ছুড়ব না। রাজনীতি তো নিশ্চয়ই মানুষের জন্য কাজ করা। সেখানে আমি চাইবো নন্দীগ্রামবাসীর কাছে বারবার করজোরে অনুরোধ করব যে এখানে কোনো রকম বিভেদ ভুলে, বিভাজন ভুলে, রাজনৈতিক মতাদর্শ ভুলে সবাই একেবারে উৎসবের মেজাজে যেন নির্বাচন সম্পূর্ণ হয়। এই গত 5 বছরে প্রায় আপনারাও তো বারবার করে বিচ্ছিন্ন রাজনীতির নেতা বলছেন, আপনাদের নেতা বলেছেন, প্রাক্তন নেতা বলছেন, মানে আপনার প্রাক্তন দলের নেতা শুভেন্দু অধিকারীরা বলেছেন, আপনি সেখানে সমর্থন জানিয়েছেন বা সেই জিনিসটা করেছেন। এখন যখন ভোট প্রচারে আপনি যাচ্ছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, তারা আপনি তাদের কাছে গিয়ে ভোট চাইছেন, কোথাও গিয়ে একটু কুণ্ঠাবোধ কাজ হচ্ছে যা করেছিলেন, তাহলে মনে হয় যে কোথাও আমার একটা ফুটেজও আপনি দেখাতে পারবেন না। আচ্ছা, এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা বা এই রকম ধরনের বিভাজনের মানসিকতা নিয়ে কথা বলা, এটা আমার কোথাও নেই। এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। কোথাও কি এখন কি মনে হয় একটু অনুশোচনা হয় যে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়াটা একটু ভুল করেছিলেন? 100%। 21-এর নির্বাচনে আমি চরম ভুল করেছি। 21-এর নির্বাচনে নন্দীগ্রামের মানুষের স্বার্থে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত ছিল। যুযুধান দুপক্ষ, সেখানে দাঁড়িয়ে বহু তৃণমূল কর্মী, তারা কেউ মার খেলেন, আক্রমণ হলো তাদের উপরে, সেখানে দাঁড়িয়ে কোনো কেসে আপনার নামও জড়িয়েছে। সেগুলো কি কোথাও গিয়ে আপনার মনে হয় যে এই কেসে নাম জড়ানো, আপনি কিছু করেছেন কি করেননি সেটা পরের বিষয়, সেটা বিচারাধীন, কোথাও কি মনে হয় সেগুলো একটু অনুতপ্ত হন, মানে অনুশোচনা কাজ করে যে কোথাও ভুল ছিল, আমার দলেরই, আমার পুরনো দল ছিল তৃণমূল, তাদের কর্মীরাই মার খাচ্ছে আমার নতুন দলের লোকজনের হাতে? শুনুন, পাল্টা বিজেপি মার খেয়েছে। যেদিনই যোগদান করি সেদিন আমার পরিষ্কার বার্তা নন্দীগ্রামবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের কাছে বার্তা, নন্দীগ্রামকে সুস্থ এবং শান্তিতে রাখতে গেলে, আর মানুষের ইচ্ছাও তাই, নন্দীগ্রামের মানুষ শান্তি চায় এবং নিরাপদে থাকতে চায়। এ করতে গেলে এই যে মিথ্যা মামলা, একেবারে কমিউনিস্ট জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত কোন দল মত নির্বিশেষে যা মিথ্যা মামলা আছে, সব রাজনৈতিক নেতৃত্বরা চায় মানুষের কিছু হিতের কাজ করার জন্য, অধিকাংশ মানুষই চায়। এই কাজ করতে এসে, মানুষের কাজ করতে এসে মিথ্যা মামলায় নন্দীগ্রামবাসীর অধিকাংশ মানুষ জর্জরিত। এর থেকে মুক্তি, আমি পার্টিকুলার একটা কোনো দলকে, একটা কোনো ব্যক্তিকে আমি এখানে ইন্ডিকেট করতে চাই না। নন্দীগ্রামের বাসীর কাছে আমার অনুরোধ যে এই জায়গা থেকে মুক্তি আমিই দেব, স্পেশাল কোর্ট করে, যেখানে আইনি বিচার খুব দ্রুততার সঙ্গে সমাধান করে মানুষকে নিষ্পত্তি করতে হবে। এই হাজারো হাজারো কেসের মামলা ঝুলছে। যে কোনো বিধানসভার তুলনায় নন্দীগ্রামের বিধানসভায় মাটিতে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলা। এই মামলা থেকে মুক্তি পেতে চায় প্রতিটা রাজনৈতিক সচেতন মানুষ। আর যদি আপনি যেতেন, কি কাজ হবে প্রথমে? যদি নয়, আচ্ছা, আমি জিতেই গেছি। আচ্ছা, 100% আমি জিতব। এবং আমি বারবার বলতেছি 10,000, 20,000 নয়, 30,000 ঊর্ধ্ব ভোটে আমরা। কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন বারবার অভিযোগ উঠছে, এত প্রভাব পড়বে না ভোটে? যদি খানিকটা সুবিধা বিজেপি পাবে না?
প্রতিটা ভোটার ধরে ধরে যদি একটা করে সেন্ট্রাল ফোর্সও দেয়, তারপরেও এই নন্দীগ্রাম বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেস 30,000-এর বেশি ভোটে জিতে। আচ্ছা, আপনি জিতলেন, জেতার পরে আপনার কি কাজ হবে? 5 বছর বিধায়ক তাহলে সেভাবে নন্দীগ্রামে উন্নয়ন করেননি, মানে নতুন কাজ আপনার কি হয়? প্রথম টার্গেট গত 5 বছরে কিছুই কাজ হয়নি, আচ্ছা, কোনো উন্নয়ন হয়নি। সাধারণ মানুষরা বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত বঞ্চিত সমস্ত রকমের সমস্যার মধ্যে জর্জরিত হয়েছে। বাংলার ভবিষ্যৎ আমাকে প্রথমেই যোগদান করার সঙ্গে সঙ্গে বলেছে, পবিত্র তোমার কি চাই? আমি বলছি আমার ব্যক্তিগত একটা চাওয়া আছে, খুব বড় চাওয়া। কিন্তু বলছে কত বড় চাওয়া? আমি বলছি আমার একের অধিক হলদি নদীর উপরে ব্রিজ। উনি কথা দিয়েছে যেদিনই জয়লাভ করবে তার 7 দিনের মধ্যে ওখানে শিলান্যাস হবে, হলদি নদীর উপরে ব্রিজ। ব্রিজ। তারপর তো মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত, আপনার নন্দীগ্রামের মতো আসন থেকে জিতে যাওয়া পবিত্রগত মন্ত্রী হচ্ছেন। না শুনুন, আমি বলতেছি আমি দলের কাছে আমার যা চাওয়া তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আচ্ছা, আমার চাওয়া নেই কিছু, আমার দলের কাছে কিছু চাওয়া নেই। দল ডিসাইড করবে, যা ওটা নিয়ে আমার কোনো সংশয় নেই, কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই। পবিত্রকর মাঠে ময়দানের মানুষ, নিরন্তর তিনিও বলে চললেন একদা তার সঙ্গী নেতা তাকেই কঠিন প্রতিপক্ষ বানানোর পরেও তিনি নাকি 100% নিশ্চিত নন্দীগ্রাম এবার তৃণমূলের হাতেই আসবে। এখন দেখার 4 মে ইভিএম খোলার পর সত্যি সত্যি মানুষের রায় কোন দিকে যায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।